২২ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর দেহাবশেষ। ৫ বছরের রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ভারতীয় মন্ত্রীর মতো কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অভিযোগ জামায়াতের। যশোরে ৫ মাসে ৩৫ জন এইচআইভি শনাক্ত, মৃত্যু ৬। অশ্রুসিক্ত বিদায় অনুষ্ঠান, সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বজলুর রহমান। কোটচাঁদপুরে ব্যতিক্রমী পাওয়ার টিলার ট্রলি টুর্নামেন্টে দর্শকের ঢল। হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে আফগানিস্তানে বিক্ষোভ, নিহত ২। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচন ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ৫ বছরের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে কাজ শুরু করেছে সরকার। জাতীয় সংসদে তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের কর্মসূচি ২০২৬-২৭ অর্থ বছর এবং ৫ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২৫০০ টাকা সহায়তা, কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ এবং ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় হেলথ কার্ড চালুর প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী আরও জানান, খাল পুনর্খনন, বৃক্ষরোপণ, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই, শিক্ষকদের জন্য ট্যাব বিতরণ, ক্রীড়াবিদ ভাতা, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন দপ্তরের নিয়োগ কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের বক্তব্যের মতো শোনায়, যা দেশের স্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতাকেই তুলে ধরে। তিনি বলেন, সীমান্তে একের পর এক পুশিন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, বরং দেশের স্বার্থের বদলে ভিন দেশের স্বার্থ রক্ষার প্রবণতা দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত কয়েক মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং ফৌজদারি মামলার সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করা হয়। এ সময় 11 দলীয় জোটের পক্ষ থেকে সীমান্ত পরিস্থিতি ও বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। চলতি বছরের জানুয়ারি থেকে ৫ জুন পর্যন্ত যশোর জেলায় নতুন করে ৩৫ জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন বিদেশ ফেরত, ৫ জন কলেজ শিক্ষার্থী এবং ১০ জন সমকামী। আজ সকালে যশোর জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত এইচআইভি মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক ওরিয়েন্টেশন শেষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসান কবির বাপ্পি এ তথ্য জানান। তিনি বলেন, এ সময় ১,২০০ জনের বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সংক্রমণের হার বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। ওরিয়েন্টেশনে বক্তারা এইচআইভি আক্রান্তদের মানবাধিকার সুরক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং সচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল স্বাস্থ্য সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করেন। শেষ পর্যায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়েত উপস্থিত হন। তিনি সংবাদকর্মীদের সাথে হাসপাতালের মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ২৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেছেন যশোর সদর উপজেলার খাজুরা মনীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর রহমান। আজ শেষ কর্মদিবসে সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা দিয়ে বিদায় জানান। বিদায়ী অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। পরে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বজলুর রহমান বলেন, আমি বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের জন্য দোয়া রেখে গেলাম, তোমরা মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বলেন, একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পাওয়ার টিলার ট্রলি টুর্নামেন্ট ২০২৬। আজ সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০টি ট্রলি অংশ নেয়। হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চালকরা তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন। দর্শকরা জানান, এমন আয়োজন গ্রামীণ বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে। আয়োজকরা বলেন, কৃষিযানকে কেন্দ্র করে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আরো বড় পরিসরে এই আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই টুর্নামেন্ট একদিন অঞ্চলে জনপ্রিয় বার্ষিক উৎসবে পরিণত হবে।
বাগেরহাটে জনস্বাস্থ্য সুরক্ষা ও হোমিও চিকিৎসায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে এই সেমিনারে জেলার হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ীরা অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইন মেনে ব্যবসা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আরো বলেন, ব্যক্তিগত সততা ও বিবেক জাগ্রত না হলে দুর্নীতি বন্ধ হবে না এবং ক্ষতিকর ওষুধের অবাধ বিক্রিও রোধ করা সম্ভব হবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বাগেরহাটের মোংলা বন্দরের দিগরাজ বাজার থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে আন্তজেলা চোর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তের এক পর্যায়ে রনি হাওলাদারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে 4টি চোরাই মোটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে মোটরসাইকেল চুরি করে দ্রুত অন্য জেলায় পাচার করত। পুলিশ বলছে, চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যশোর মনিরামপুরে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইওনো মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়, সমাজের সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের হেরাত প্রদেশে হিজাব না পরার অভিযোগে নারীদের উপর পুলিশের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এই বিরল বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগে অন্তত 2 জন নারী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ ও চাবুক ব্যবহার করে এবং আকাশে গুলিও ছোড়ে। এতে নারী ও পুরুষ উভয়ই অংশ নেন এবং অনেকে আহত হন। তবে স্থানীয় পুলিশের দাবি, আইন শৃঙ্খলা রক্ষায় তারা ব্যবস্থা নিয়েছে এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের পোশাক, শিক্ষা ও কর্মসংস্থানের নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা চলছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে। গত বছরের অক্টোবরে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সহ 17 জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মামলার তদন্ত এখনো চলমান এবং আদালতের নির্দেশনা অনুযায়ী নতুন করে তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।